This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাদের সবসময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়, তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো। এদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে, আসলে এটা একটা পলিসি। মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও, ওদের ঘরে বসাও। হ্যাঁ, এগুলো একটা পরাধীনতা। মেয়েরা কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো, তাহলে সমাজটাকে বদলাও। মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না, ওরা কাজ করতে পারবে না। ওদের আমরা জানি হয়তো তাদেরকে ওখানে বসে আছে একটা গ্যাং, সেখানে তারা যদি 500 টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে 250 টাকা যায় ওই গ্যাংয়ের কাছে, আর 250 টাকা ওই মেয়েটি পায়। আসে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য। এটা হতে পারে না। আমরা কোনো সরকারি বিরোধিতা করছি না, কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি, শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না। এটা মনে রাখবে। অনেকে বলছিলেন 18 বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে এসে ডিসিশন নিতে হবে। যদি একটা মেয়ের 12 বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না, তোমরা ঘরের ভেতরে থেকে যাও। তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে, তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে, তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বললে মেয়েরা তোমরা মরো। যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটলো আমরা তারও মা, কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে। নমস্কার, আমি প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের বিশেষ পর্ব মুখোমুখি। প্রত্যেক রবিবার আমরা কোনো না কোনো ব্যক্তিত্বের সাথে আপনাদের সাথে আলাপ করাই। আজও সেরকম একজন ব্যক্তিত্বের সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। আগেও আপনারা তাকে আমাদের পর্দায় দেখেছেন, আপনারা অনেকেই তার বক্তব্য শুনে মোহিত হয়েছেন। আজকে আমরা সরাসরি স্টুডিওতে পেয়েছি তারাসুন্দরী বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতি মধুমিতা বসুকে। মধুমিতাদি, আপনাকে স্বাগত। আগেই বলি দর্শকদের, পশ্চিমবাংলায় যত বিদ্যালয়, বাংলার স্কুলগুলো আছে সেগুলোর একটা ধস নামতে শুরু করেছিল 80-র দশকের মাঝামাঝি থেকেই। পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন স্কুলগুলো গজিয়ে উঠেছিল, ইংলিশ মিডিয়ামে রমরমা হয়েছিল, কারণ তৎকালীন সরকার ইংরেজি শেখা বন্ধ করে দিয়েছিল বাংলা মিডিয়ামে। মানুষের একটা ঝোঁক ছিল বা প্রবণতা ছিল, যাই বলুন না কেন, যে ইংলিশ মিডিয়ামে পড়লেই বোধহয় বাচ্চা কাচ্চা সুশিক্ষিত হবে। কিন্তু তা তো নয়। আমরা বাস্তব পরিস্থিতি দেখেছি যে ইংলিশ মিডিয়ামে পড়া এবং বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীদের তুলনা করি, ক্যারিয়ারের দিক থেকে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা অনেকটাই এগিয়ে আছে। এবং এই স্কুলগুলো পরিচালন কমিটি আগে নির্বাচিত হতে, তারপরে নতুন সরকার আসার পর এই স্কুলগুলোর পরিচালন কমিটিতে তারা মনোনীত করলেন বেশ কিছু স্থানীয় যারা শিক্ষাব্রতী মানুষ তাদেরকে। মধুমিতা বসু তাদের মধ্যেই একজন। তিনি শিক্ষাব্রতী মানুষ এবং লেডি স্টাডি গ্রুপের ইনি কর্ণধার। বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে জড়িয়ে থাকেন সারাদিন। তো তিনিও একটি স্কুলের কর্ণধার সভাপতি। এবার ঘটনা হচ্ছে কোথায়, আমরা কেন আজ ওনাকে ডেকেছি সেটা একটু আগে আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন। স্কুলগুলোর সাথে পরিচালন কমিটির মতভেদ নতুন কিছু নয়, এটা চিরকাল হয়ে এসেছে। বাম জামানায় আমরা দেখেছি স্কুলগুলোর পরিচালন কমিটিতে বামপন্থী শিক্ষকেরা থাকতেন, সবাই বামপন্থী আমলে নিয়োগ, এবং কিভাবে নিয়োগ হয়েছে, চিরকুটে হয়েছে না কি হয়েছে আপনারা সকলেই জানেন। তার সাথে পরিচালন কমিটির অধিকাংশ না প্রায় সবটাই ছিল বামেদের নিয়ন্ত্রণে। ফলে এইখানে খুব একটা ঝগড়া ঝামেলা বিতর্ক এগুলো আমরা দেখতে পাইনি। কিন্তু এখন শিক্ষকেরা তো তাই আছে, শিক্ষক যারা তারা সেই বাম আমলে নিযুক্ত, কেউ চিরকুটে, কেউ রেকমেন্ডেশনে, কেউ টেলিফোনে, কেউ সিগারেটের খোলের মধ্যে লিখে দেওয়ায় চাকরি পাওয়া লোকজনেরা, এদের সাথে এখন যারা শিক্ষাব্রতী মানুষ পরিচালন কমিটিতে এসছেন
তাদের সাথে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে। এই কনফ্লিক্টটা এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে পঠন পাঠনে কিন্তু অনেকটাই ব্যাহত হয়ে যাচ্ছে। তো আজকে আমরা বেশ কিছু কঠিন প্রশ্ন করব মধুমিতা বসুকে, যখন পেয়েই গিয়েছি। উনিও একটি স্কুলের সভাপতি এবং সেই স্কুলেও বেশ কিছু অভিযোগ আমাদের সামনে এসছে। স্কুলটি তারাসুন্দরী বিদ্যালয়, হাওড়ার সবচেয়ে নামী মেয়েদের স্কুল। এর মানে ঐতিহ্য বলুন বা এনাদের স্কুলের যে রেজাল্ট বলুন, সেটা সবসময় হাওড়াবাসীকে গর্বিত করেছে। কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা যে এই স্কুলটার পঠন পাঠনের মান ক্রমশ নিম্নমুখী। এর কারণ কি এই অন্তর্দ্বন্দ্ব? পরিচালন কমিটির সাথে শিক্ষক যিনি আছেন, প্রধান শিক্ষিকা যিনি আছেন, তার অন্তর্দ্বন্দ্ব, এরকম অনেক খোঁজ পাচ্ছি। কিন্তু তার মধ্যে আরো বেশ কিছু খোঁজ পেয়েছি, যে প্রশ্নগুলো আমি আজ মধুমিতা বসুকে করব। মধুমিতা দি, দেখুন, আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি আপনার স্কুলের ভর্তির সময় যে টাকা জমা হয়েছে, অঙ্কটা প্রায় 4 লাখ, এবছরের কথা বলছি। সেখান থেকে মাত্র 50,000 টাকা আপনারা ব্যাংকে জমা করেছেন। বাকি টাকাটা আমরা যতদূর শুনেছি প্রধান শিক্ষিকা তিনি তার নিজের কাছে রেখে দিয়েছেন। 3.5 লক্ষ টাকা প্রায় তার কাছে রাখা। এই টাকার অনেক বড় সুদ। কিভাবে এই টাকা প্রধান শিক্ষিকা রাখলেন নিজের কাছে? আচ্ছা, প্রথমে আমি এই উত্তরটা দেবার আগে প্রথমেই আমি একটু কটা কথা আমি বলবো যে তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন এই স্কুলের আমি প্রাক্তন ছাত্রী। এটা আমার প্রথম পরিচয় আছে। স্কুলের পরিচালন কমিটির সভাপতিটা পরে। তো ওই স্কুলে আমি 1 থেকে 10 অবধি পড়াশোনা করেছি এবং সভাপতি স্কুলের প্রতি আমার একটা আবেগ আছে। তো স্কুলের কিছু ক্ষতি হোক বা সমস্যা হোক, সেটা নিয়ে নিশ্চয়ই আমার প্রতিবাদ আছে। তো যাই হোক, আমি প্রবীরবাবু এক্ষুনি যে প্রশ্নটা আমায় করলেন, তো তার উত্তরটা আমি দিচ্ছি। তো আপনি যেটা বলেছেন, তো দেখুন, অনেক কিছুই তো শোনা যায়। তো আজকে আমি যেটা বলছি, আমাদের স্কুলের অ্যাডমিশন ফি যেটা নেওয়া হয় সেটা 1850 টাকা। 1850 টাকাটা একটু দেখতে অনেকটা, অ্যামাউন্টটা অনেকটা বেশি লাগছে। তো কেন 1850 টাকা নেওয়া হচ্ছে? ওই 1850 টাকার ভেতর থেকে 240 দুটো ফান্ড আছে আমাদের স্কুলে। 1 নম্বর ফান্ড যেটা, সেই ফান্ডে 240 টাকাটা 1850 থেকে কেটে নেওয়া হচ্ছে। কেটে যেটা 1 নম্বর ফান্ড 1-এ 240 টাকাটা একদম সরিয়ে জমা করা হচ্ছে। বেশ। তো ধরে রাখুন ওটা ফিক্সড হয়ে যাচ্ছে। কোনো সময় বিশেষ কিছু দরকার পড়লো বা পড়লো, তখন হয়তো ওখান থেকে বের করা হয়। বাকি 240 চলে গেলে আমাদের থাকছে 1610। সরি, 1610 থেকে এবার যে খরচাগুলো আছে, ধরুন স্কুলে কোনো রকম ইলেকট্রিক মানে কারেন্টের বিল আছে, যেহেতু 2300 স্টুডেন্ট আছে আমাদের স্কুলে, আর আমাদের বিল্ডিংটা 4 তলা। স্বভাবতই সকাল 6টা থেকে 5টা অবধি তো আর লাইট পাখা সবই চলে। তো তার একটা বড় অ্যামাউন্ট আসে। তো সেখানে একটা কারেন্টের একটা ব্যাপার থাকে, বড় একটা ধরে রাখুন 30-35 হাজার টাকা করে একটা বিল আসে। তারপরে নানা রকম সমস্যা আছে, ধরুন সুইপার আছে, সরস্বতী পুজোর চাঁদাটা আছে, তারপরে টুকিটাকি কাজ তো লেগেই থাকে। আজকে পাইপ খারাপ, প্রায় 85টা সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা তো জানেনই, রোজই কোনো না কোনো তার প্রবলেম হয়, আমার বাড়িতেও আছে। এই সবগুলো তো আছে, এর পেছনে খরচাপাতি হয়। না, আমি সেটা তো বুঝতে পারলাম। আমার প্রশ্নটা ছিল একেবারে আলাদা। যে টাকাটা সংগৃহীত হয়েছে এই অ্যাডমিশন বাবদ, সেই সংখ্যাটা প্রায় 4 লাখ। 50,000 টাকা আপনার স্কুল ব্যাংকে হ্যাঁ, জমা ওই করেছে। যে 4 লাখ টাকায় যেটা আপনি প্রশ্ন করলেন, যে অ্যাডমিশন ফিস গুলো নেওয়া হচ্ছে, তো 50,000 টাকাটা 49,500 টাকা এটা ব্যাংকে জমা করতে হয়। হুম, হুম। তো বাকি টাকাটা উম, তো একসঙ্গে জমা করা যাবে না। তো কোনো রকম সিকিউরিটির অভাব বোধ আছে স্কুলের ভেতরে। তো কিছুদিন আগে আমি ওনাকে এই প্রশ্নটা করেছিলাম
তাতে করে আমি শুনেছি কোনো একটি স্কুলে টাকা চুরি হয়েছে। তো যাই হোক, সেই জন্য হয়তো উনি নিজেকে সেফ রাখার জন্য হয়তো টাকাটা উনি নিয়ে যান বাড়িতে। তো এইটাই ঘটনা আর কি। বাকি টাকাটা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে জমা করেন? তো উনি বললেন টাইম লাগে। কারণ প্রত্যেকটা এতেই ৪৯,৫০০ টাকা করে জমা করা হয়। তো সেই জন্য টাইমটা অনেকটাই। আর আরেকটা যেটা আমার নতুন কিছু একটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে যাতে টাকাটা সাথে করে নিয়ে যাওয়াটা হয়তো ঠিক না। সেই জন্য আমরা আবার অন্যরকম কিছু একটা সিদ্ধান্ত করছি যাতে স্কুলের টাকা স্কুলেই থাকে। না, স্কুল আপনি থেকেই বলছেন টাকাটা জমা হোক। আপনি বলছেন যে ঠিক নয় যে স্কুলের টাকা ব্যক্তিগত কাছে রেখে কারোর কাছে রেখে দেওয়াটা নিশ্চয়ই অন্যায়। কিন্তু আপনি ৪৯,৫০০ টাকা করেও যদি প্রতিদিন জমা করেন তাহলেও তো ৮ দিনে টাকাটা জমা হয়ে যাওয়ার কথা ছিল। এখনো কেন স্কুলের হেডমিস্ট্রেস তার কাছে রাখবেন? সভাপতি হিসেবে এই প্রশ্নের দায় তো আপনি এড়াতে না, পারেন না। আসলে না, দায়টা এড়ানো এখানে আমি এড়াচ্ছি না। তো রেগুলার কিন্তু ওই যে একবারেই ৪ লক্ষ টাকা নয়। আচ্ছা। হ্যাঁ? তো ক্লাস অনুযায়ী ধরুন একদিন 9 হলো, কোনোদিন 5 to 7 হলো, তারপরে 10 হলো। রোজেরই কোনো না কোনো ক্লাসের অ্যাডমিশন হচ্ছে। তাতে করে একটা বড় অ্যামাউন্টই আমাদের অ্যাডমিশনের টাকাটা ওঠে। তো এই কারণেই উনার হয়তো কিছু সিকিউরিটির উম অভাব আছে বা অভাব বোধ করছেন উনি। যেহেতু উনি প্রতিষ্ঠানের তো যতই হোক একজন এইচএম, কিছু হলে কিন্তু দায়বদ্ধতা ১ম উনার কাঁধে এসেই পড়বে। হয়তো উনি নিজেকে এটাই ভাবছেন যে আমি সাথে করে নিয়ে যাই, আমি জমা করব। তো উনার কাছে আমার প্রশ্ন ছিল যে, "টাকাগুলো কি আপনি জমা করেন না কাউকে দিয়ে করান?" তো উনি আমাকে তার উত্তরে বলেছিলেন, উনি নিজেই করেন টাকাগুলো জমা। তো জমা করার যে স্লিপগুলো, সেই স্লিপগুলো আমি ওনার থেকে দেখতে চেয়েছি। তো কিছু দেখেছি আপাতত। পরবর্তীকালে আরো যত জমা পড়বে সবগুলোই আমি দেখব। যখন এই অভিযোগটা উঠেছে, তখন আমার দায়িত্ব এগুলো ঠিকঠাক দেখে নেওয়া। অভিযোগ তো আরো অনেক রকম আছে। আ আপনার স্কুলে কয়েকজন শিক্ষিকা মানে সবাই নন, কয়েকজন শিক্ষিকার উপস্থিতির হার খুব খারাপ এবং তারা নিয়মিত স্কুলে আসেন না, সময় মতো আসেন না এরকম অভিযোগ আছে অভিভাবক অভিভাবিকাদের। সে ব্যাপারে আপনারা কোনো সদর্থক পদক্ষেপ এখনো কেন গ্রহণ করেননি? আচ্ছা, ১ম এ আমি বলব যে স্কুলের এই টিচারদের অ্যাটেন্ডেন্স এমসির এটা দেখার নয় বা এমসির তরফ থেকে প্রেসিডেন্টের দেখারও বিষয় নয়। আর একটা কথা যেটা আমি বলছি, এই যে অ্যাটেন্ডেন্স এর যেটা নিয়ে অভিযোগ উঠেছে, এখন এই তারাসুন্দরীতে একটা বায়োমেট্রিক সিস্টেম চালু হয়েছে। যে যখন আসছে টাইম সবগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটা তো টিচারদের তো বুঝতেই পারছেন, মানে এই ছুটি ছাটাগুলো তো ব্যাপার থাকেই। তো যখন এদের আবার ছুটি দরকার হয়, তখন সেগুলো আবার এমসি থেকে রেজুলেশন পাস করে সেগুলো ঠিক করা হয়। আ আরেকটা চাঞ্চল্যকর অভিযোগ আছে সেটা হচ্ছে যে আপনার স্কুলের মিড ডে মিলের চাল নাকি পাচার হয়ে যাচ্ছে। কতদূর সত্যি এই কথাটা? দেখুন, অনেক রকম তো আ কথা শোনা যেতেই পারে। কিন্তু সেইরকম ভাবে যদি আপনি বলেন যে চাল চুরির অভিযোগ হয়েছে, তো আমি ২ দিন আগেই আমি স্কুলে গিয়ে মিটিং করে এসছি। তো যতদূর জানি মোটামুটি সব ঠিকঠাকই আছে। তবে চাল চুরি এগুলো তো প্রেসিডেন্টের আর প্রথমত আ প্রশাসন থেকে বলে দিয়েছে। মিড ডে মিলে কিন্তু এমসির কোনো ভূমিকা নেই। যদিও আমরা কিন্তু এই ব্যাপারটা দেখি, আমরা দেখি। মিড ডে মিলে কিছুদিন আগেই প্রশাসন থেকে খুব কড়া পদক্ষেপ নিয়েছে। তো সেই হিসাবে একটা হয়তো গন্ডগোল হয়েছে। একটা ইমেইল ঢুকতে অসুবিধা হয়েছিল স্কুলে। সেজন্যে কিছুটা চাল আসতে দেরি হয়েছিল। পরে সেই চালটাকে মেকআপ করে আবার ঢোকানো হয়েছে। কিন্তু আমি বলব যে এটা আমার সভাপতির এটা দেখার নয়। এটা প্রশাসন তদন্ত করবে। না, আপনিও তো প্রশাসনিক ব্যবস্থার একটা অংশ। আমি প্রশাসনের আ খুব তো বড় কোনো ব্যাপার নয়। তবু আমি আমার মতো করে দেখছি এবং আমি খানিকটা জেনেওছি। তাতে করে সরকার আমাদের মিড ডে মিলের
96 কুইন্টাল চাল আমাদের দেন 3 মাস ছাড়া। তাতে করে আমাদের স্কুলের যেটা একটা সমস্যা হচ্ছে, আ 96 কুইন্টাল চাল মানে তো বুঝতেই পারছেন কত বস্তা চাল। সেই চালটা রাখার একটা ব্যবস্থা করা দরকার। সেই ব্যবস্থাটা স্কুলের নেই। সেই ঘরের অভাবে অনেক সময় হয়তো চাল ফেরত গেছে। তো আপাতত এই চাল আবার এইটা নিয়ে একটু হতে চাল আমরা আবার ঢুকিয়ে নিয়েছি। তো একটা ঘর আমাদের ছেড়ে দিতে হয়েছে সেই শুধু চাল রাখার জন্য। তাতে করে 430 বস্তা চাল একটা ঘরে ঢোকানো হয়েছে। রেফারেন্স বই এটাকে নিয়ে এইভাবেই এই করা হয়েছে। তো চালের ঘটনাটা খানিকটা ওরাও আমাদের ওই অফিস ক্লার্ক হয়তো যিনি ছিলেন তার ইমেলে যেটা আসে ওদের চালটা ঢোকার আগে একটা, সেটা কিছু কোনোভাবে হয়তো ওভারলুক হয়ে গেছে। তো ওই হিসাবে ওইটাই আরকি দেখানো হচ্ছে। রেফারেন্স বই নিয়ে একটা অভিযোগ আছে যে আপনার স্কুলে বিশেষ বিশেষ কিছু পাবলিশারের রেফারেন্স বই পড়তে বলা হয়, নিতে বাধ্য করা হয় ছাত্রছাত্রীদের। এটা তো করা যায় না। কিভাবে হচ্ছে? না, এরকম কোনো আ ঘটনা তো অন্তত আমার কানে আসেনি। আগের যেগুলো আপনি প্রশ্ন করলেন হয়তো সেগুলো সম্বন্ধে আমি ওয়াকিবহাল ছিলাম, আমার কানে এসেছে সবই। কিন্তু এই ঘটনাটা আমি জানি না। আমাদের ক্ষেত্রে আমাদের সময় যখন ছিল, আমাদের যারা টিচার ছিলেন দিদিমণিরা বলে দিতেন যে, "এই পাবলিশারের বই পড়লে হয়তো ভালো মার্কস পাওয়া যাবে। আ অমুকের ওই রাইটারের বই তোমরা কেনো।" হয়তো ব্যাপারটা এরকমও হতে পারে। মানে হয়তো ছাত্রীদের স্কুল বাধ্য থেকে করা বলে হচ্ছে না দিচ্ছে বলছেন যে, আপনি? "এই রাইটারের বইটা ভালো, তোমরা এটাকেই ফলো করো।" মানে আপনি বলছেন ছাত্রীদের বাধ্য করা হয় না। না, আমার কাছে সেরকম কোনো অভিযোগ আসেনি। কিন্তু বেশ কিছু অভিভাবকদের কাছ থেকে এরকম অভিযোগ পাওয়া গিয়েছে। আমার মনে হয় অভিভাবকদের যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে, তো আমি বলব আমি আজকে এখানে বসে আপনাদেরকে বলছি, যারা দেখছেন, তাদের মধ্যে যদি তারাসুন্দরীর অভিভাবক কেউ থাকেন, অভিভাবিকা কেউ থাকেন, তারা অবশ্যই আমার কাছে আসবেন, এসে অভিযোগ করবেন। অভিযোগ জানিয়ে যাবেন। আমি আমি আপনাদের কথা দিচ্ছি এখানে বসে, আমি এটার ব্যবস্থা নেব। এবার একটা প্রশ্ন, মানে সেটা হচ্ছে অনেক স্কুলে তো ম্যাগাজিন হয় প্রত্যেক বছর। আপনাদের স্কুলে ম্যাগাজিন বের হয় প্রত্যেক বছর? হুম, আমাদের স্কুলে একটা তারাসুন্দরী আমরাও সেটা পেয়ে এসেছি। যে সেখানে আমাদের ম্যাগাজিনটার নাম হচ্ছে বলাকা। আর ছাত্র তার জন্যে যে ফিসটা ওটা আলাদা করে নেয়া হয় না। ওটা ওই যে বললাম ১৬১০ যে টাকাটা তার মধ্যে থেকেই নেয়া হয়। আপনি বলছেন যে তার মধ্যে থেকেই নেওয়া হয়, আলাদা টাকা নেওয়া হয় না। কিন্তু হিসাব বহির্ভূত যে খরচ প্রত্যেকটা ইনস্টিটিউশনের থাকে, আপনাদেরও আছে। সেই খরচের নিরিখে তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবন সম্ভবত সেটা মানে সবার উপরে কেন? হিসাব বহির্ভূত খরচ এত বেশি হয় কেন? হিসাব বহির্ভূত খরচ কি হয় দেখুন, আ আমাদের স্কুলে প্রথমত ২৩০০ স্টুডেন্ট আছে। হাওড়ার যতগুলো স্কুল আছে তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক ছাত্রী আমাদের স্কুলেই। হুম, হুম, এবার তার তো একটা মেইনটেন্যান্স তো ব্যাপার থাকেই। টয়লেটের পরিষ্কারের ব্যাপার থাকে। আচ্ছা, টিফিন পিরিয়ডটা যেরকম থাকে, মাঠ নোংরা হলো, সেখানে সুইপারের ব্যাপার থাকে। তারপরে যেটা আরেকটা যেটা আছে, উম আমাদের অনেক পার্ট টাইমার টিচার আছে। ধরুন ১০ জনের মতো আছে। তাদের একটা মাইনে দিতে হয়। হুম, হুম। সবই ওই ১৬১০ থেকে ১০ এর ভেতর থেকেই হয়। পার্ট টাইমার টিচার যারা। কারাটে টিচার আছে, কারাটে শেখানো হয়। আচ্ছা, কিছু, কিছু ক্ষেত্রে আবার স্কুলের আ এখনো সেটা শুরু করা হয়নি, হবে। মেডিটেশন হয়। একটা বাচ্চাদের জন্যে এটা আমরা একটা আগামী দিনে একটা ঠিক করছি। এখনকার বাচ্চাদের মধ্যে একটু বেশি অন্যমনস্কতা, একটু উচ্ছৃঙ্খল ব্যাপারটা তো এসেই গেছে। তো সেই দিক থেকে ওদের যাতে মনটা শান্ত হয়। হুম, হুম। মানে কিছুটা টাইম আরকি। সেইজন্য ওরকম একটা কিছু ব্যবস্থা করার আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এই আরকি এই। মানে আপনি বলছেন এইসব কারণে হিসাব বহির্ভূত খরচটা হ্যাঁ, বেশি হয়েছে। হিসাব বহির্ভূতই দেখুন এই যে এত বড় বিল্ডিং, এত ইলেকট্রিসিটি বিল আসছে। তো আমাদের স্কুলে সোলার বসে গেছে। তো আশা করছি এর পরের মাস থেকে নিশ্চয়ই কারেন্টের বিলটা কম আসবে।
এবং এই গত যে মিটিংটায় আমি বসেছিলাম তাতে আমি বলেওছি আহ, এই 1850টাকে যাতে 1000-এ নামিয়ে দেওয়া যায়। বাহ, ওটা এটা আমি একটা করব। ভালো খবর দিলেন। হ্যাঁ, আমি এটা কারণ অভিভাবকদেরও খুব অভিযোগ থাকে, বাবা মায়েদেরও সমান ক্ষমতা তো থাকে না। ঠিক কথা। সেই তাদের পক্ষে এইটাকে করা খুব মানে কষ্ট হয় টাকাটা জমা করতে। তো আমি গত মিটিংয়েই বলে এসছি আমি, সোলার যখন বসে গেছে তখন কারেন্টের বিলটার জন্য একটা হিউজ অ্যামাউন্ট তো লাগেই আমাদের। তো সেটাকে বন্ধ হয়ে গেলে আমি আশা করছি আগামী যে ফিজটা ওটা 1800 থেকে কমিয়ে ওই 1000-1200-র মধ্যে আমি নামিয়ে দেবো। বাহ, এটা আমার ডিসিশন। এটা আমি বলবো পশ্চিমবাংলার যেখানে যত স্কুল পরিচালক কমিটির সভাপতিরা আছেন, আপনারা এই ব্যাপারটা একটু মাথায় রাখুন। রাজ্য সরকার থেকে স্কুলগুলোকে সোলার করে দেওয়া হচ্ছে, সৌর বিদ্যুৎ চালিত আহ, ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি একটি স্কুলের সাথে জড়িত, সেখানে বহুদিন আগে হয়েছে। এবং আপনাকে বলি মৌমিতাদি, এখন আমাদের উল্টে সিএসসি আমাদের স্কুলকে পয়সা দেয়, মানে আচ্ছা। সারপ্লাস বিদ্যুৎ উৎপন্ন আচ্ছা, হয়। আমি এটা জানতাম। মিটার মাইনাসে ঘুরলে তখন ওরা পয়সা দেয়। আচ্ছা আচ্ছা। এটা আমাদের স্কুল, আমি যে স্কুলের সাথে হ্যাঁ। জড়িত সেখানে হয়। ও, আশা করব মানে এইটা বিদ্যুৎটা উদ্বৃত্ত মানে এটা হয়ে কি ওরা ওই কারেন্টের বিলের উপরে কনসিডার করে না? হ্যাঁ, একেবারে বিলের সাথে আচ্ছা। মাইনাস হয়ে যায়। এটা তো আপনার স্কুলে হয়েছে? আমার স্কুলে হচ্ছে এখনো। মানে আচ্ছা। ধরুন আমি যে স্কুলে আছি সেখানে প্রায় 2.5-3 বছর আগে সোলার লেগেছে। প্রথম হাওড়া জেলার মধ্যে আমি 2.5-3 বছর আগে লেগে গেছে। হ্যাঁ। বাহ, খুব না, ভালো। তখন ওই শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, আমাদের বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ তার মন্ত্রী। সাথে আমার একটু ব্যক্তিগত সখ্যতা ছিল। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম। তো পুরো পশ্চিমবাংলার মধ্যে তৃতীয় আর হাওড়া জেলার প্রথম সোলার সিস্টেম আমার স্কুলেই হয়। তো আমি যে স্কুলে আছি সেই স্কুলে এখন উল্টে সিএসসি পয়সা দিচ্ছে। আশা করব আপনার স্কুলেও এইটা তো তাহলে আমাদেরও দেখতে হবে, হ্যাঁ, এটা যাতে আমরাও পেতে পারি আমাদের হ্যাঁ, স্কুলে। যদি সোলার আপনার উদ্বৃত্ত বিদ্যুৎ সৃষ্টি করে তাহলেই আপনারা এটা পাবেন। তো এটা আচ্ছা, এর বাইরেও আরেকটা যেটা, আমাদের স্কুল বিল্ডিংটা অনেক পুরনো, 112 কি 13 বছরের পুরনো বিল্ডিং। তো কিছুদিন আগেই আমাদের সরকার থেকে একটা আমাদের দিয়েছিল, গ্রান্ট দিয়েছিল, তাতে করে স্কুল বিল্ডিং সারানো হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও বিল্ডিং এর ছাদ ভীষণ ড্যামেজ। তো জল পড়ছে সমানে, কিছুতে কিছু করা যাচ্ছে না, এমনকি চাঙড় ভেঙেও পড়ছে। তো আমি যেটা বললাম যে স্কুলের মাথায় শেড করে দেওয়া হোক। তো শেডের জন্য একটা খরচ লাগবে, সেটাও ওইখান থেকে করতে হ্যাঁ, হবে। হয়ে যাবে। না, এইভাবেই যদি স্কুলগুলো নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, এমনি সরকারের নিয়ম অনুযায়ী 240 টাকার বেশি ফিস নেওয়া যায় না, কিন্তু স্কুল পরিচালনা করতে বিপুল খরচ। এই খরচটা ছাত্রছাত্রীদের কাছ থেকেই ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হয়। যেভাবে মধুমিতা বসু তার স্কুলে সোলার সিস্টেমের ব্যবস্থা করেছে, এতে অনেকটাই সাশ্রয় হবে। যারা দেখছেন দর্শকেরা, তাদের মধ্যে কেউ যদি স্কুল মানে পরিচালন কমিটির মধ্যে থাকেন, তারা তাদের যারা সংশ্লিষ্ট ডিআই অফিস আছে সেখানে যোগাযোগ করলে এই ব্যাপারে আপনারা সহায়তা পেতে পারেন। বিদ্যুৎ বিল শূন্য হয়ে যায়, অনেক ক্ষেত্রে তো লাভও হয়, যেমনটা আমি যে স্কুলে আছি সেখানে হচ্ছে। আমাদের শেষ প্রশ্নটা একটু রাজনৈতিক হবে বটে। আপনার স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক মন্তব্য করছেন। এটা তিনি করতে পারেন, তার অধিকার, রাজনৈতিক মন্তব্য করা অন্যায় নয়। কিন্তু তিনি তার রাজনৈতিক মতাদর্শে ছাত্রীদের প্রভাবিত করছেন এমন কিন্তু অসংখ্য, আমি একজন দুজন বলছি না, অসংখ্য অভিভাবক এই অভিযোগটা করেছেন। কারণ আপনি যে স্কুলের সভাপতি, সেই স্কুলটা মোটামুটি বলা যায় সেই এলাকাটা একসময় কংগ্রেসি গড় ছিল। সেই পরিবারের মেয়েরা যখন স্কুলে যাচ্ছে তাদেরকে আর এক রকম রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত করার প্রচেষ্টা চলছে। এটা কি মেনে নেবেন? না, এটা তো একবারে মেনে নেওয়াটা সম্ভবই নয়। তবে এইখানে আমাকে হয়তো কিছু বিরূপ মন্তব্য আমায় করতেই হবে। তো কিছুদিন আগে যে আরজিকর কাণ্ড হয়েছিল, তো তাতে করে হয়তো আমাদের স্কুলের প্রধান শিক্ষিকার কিছু অ্যাক্টিভ ভূমিকা ছিল, কিন্তু উনি পথে নেমেছেন, মিটিং মিছিল করেছেন। কিন্তু আমি বলতে এখানে বাধ্য হচ্ছি, আমার কোনো দ্বিধা নেই। আমি ওনাকে এগুলো নিষেধও করেছিলাম, বারণও করেছিলাম। তো যাই হোক, উনি বলেছেন স্টুডেন্টদের স্বার্থে মেয়েদের রক্ষা করতে হবে, সেই জন্য। আমার আপত্তি যেটা ছিল, স্কুল থেকে নয়,
যদি মিটিং মিছিল করতেই হয় অন্য কোনোভাবে, ছাত্রীদের স্কুল ইউনিফর্ম পরিয়ে নয়। তো যাই হোক, আমার হয়তো সেক্ষেত্রে কথাটা হয়তো খাটেনি। তো আমার মনে হয় উনি যেটা করেছেন, আমি বলবো, তো ওনার এটা অনুচিত। আমার আমার মনে হচ্ছে, আমার নৈতিকতার দিক থেকে আমি যেটা মনে করি, কারণ উনি একজন সরকারি কর্মচারী। উনি যে চেয়ারটায় বসে আছেন ওটা সরকারেরই চেয়ার। উনি যে টাকা নিচ্ছেন সেটা সরকারের টাকা। সরকারের টাকা নিচ্ছেন মানেই যে প্রতিবাদ করতে পারবেন না তা নয়, সেটা কিন্তু আমি বলছি না। অন্যায় প্রতিবাদ সব জায়গায় হয়। আর.জি. কর কাণ্ডে আমারও খুব সক্রিয় প্রতিবাদ আছে। তার মানে এই নয় রাজনীতি নিয়ে আমরা সেখানে দলবাজি করব, হুল্লোড়বাজি করব। ঘটনাটা সেটাই হয়েছিল। তো আমার যেটা মনে হয়, একজন স্কুলের প্রধান শিক্ষিকা, তাকে কিন্তু রাস্তায় নেমে রাজনীতি করাটা মানায় না। ওনার আসল যেটা উদ্দেশ্য হওয়া উচিত, উনি স্কুলে আসুন, ছাত্রীদেরকে মানবতার ধর্ম শেখান, রাজনীতি নয়। আমার মনে হয় দেখুন, বিভিন্ন মানুষ বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী হতেই পারেন। আমি একটা আদর্শে বিশ্বাসী, প্রবীরবাবু একটা আদর্শে বিশ্বাসী, হতেই পারে। কিন্তু যখন আমি একটা স্কুল প্রতিষ্ঠানে ঢুকবো, সেই আদর্শগুলোকে কিন্তু আমাদের ঘরে রেখে তবে সেই স্কুল গণ্ডি পেরিয়ে আমি সেই চেয়ারটায় বসবো। আমি কিন্তু স্কুলের গণ্ডির ভেতরে আমি রাজনীতি করব না। এটা কিন্তু আমি খুব কঠোরভাবে এখানে আমি বললাম। কিন্তু এবং সেটাই তো হচ্ছে আমার আপনার স্কুলে। মতামতটাও আমি ওনাকে জানিয়েছিলাম। আপনি বলছেন যে আপনি মতামত জানিয়েছেন, আপনার মতামত গ্রাহ্য করেননি। তো এইভাবে যদি না, অগ্রাহ্য উনি করতে- যেটা বলছেন, তো এ বিষয়ে ওনাকেও আমি অনেক, আমাদের মধ্যে আলোচনা হয়েছে। হয়তো খুব শান্তিপূর্ণ যে অনেক সময় হয় তা নয়। তো উনি যেটা আমাকে বলেছেন, আমার মেয়েদের তো রক্ষা করতে হবে। তো আমার মনে হয় মেয়েদের রক্ষা করাটা তো শুধু রাজ্য সরকারেরই দায়িত্ব নয়, একটা কোনো সরকারের দায়িত্ব নয়। একটা মেয়েকে রক্ষা করার দায়িত্ব অনেকাংশে তার বাবা-মায়েরও থাকে। হ্যাঁ? তার বাড়ির শিক্ষার উপরও অনেক কিছু নির্ভর করে। আর আপনাদের এরকম অনেক যারা প্রধান শিক্ষিকা আছেন, এরকম মনে হবার কোনো কারণ নেই। একটা মেয়ে কবে ধর্ষিত হবে, কবে সে ধর্ষণ হবে, সে তো আর সরকার তাদের শিখিয়ে পড়িয়ে পাঠায় না। এবং পুরোদমে তার তদন্ত হয়েছে, সবই হয়েছে। আগামী দিনে নিশ্চয়ই তার রেজাল্টও পাওয়া যাবে। আর সবই তো কেন্দ্রীয় সরকার সবই দেখছেন। আপনারাও তো দেখতেই পাচ্ছেন না, সবই। আমার মনে হয় কি মধুমিতাদি, সেটা হচ্ছে যে এইভাবে ছেলে মেয়েদের রাস্তায় নামিয়ে মিছিল মিটিং করার চেয়ে, যে মেয়েরা এখন ধরুন ওই কিশোর অবস্থা থেকে যৌবন প্রাপ্ত হচ্ছে, এই সময় মেয়েদেরকে যে শিক্ষাগুলো দেওয়া উচিত আত্মরক্ষার্থে, নিজের সম্ভ্রম রক্ষার্থে, সেই শিক্ষাগুলোর উপরে জোর দেওয়াটা কি বেশি জরুরি ছিল না একদম, মিছিল করার একদম। চেয়ে? ভীষণ একটা ভালো প্রশ্ন। এবং দেখুন সেই হিসাবে আমি বলব, আমাদের স্কুলে একটা ক্যারাটের শেখানোর ব্যবস্থা হয়। একটা অনুশীলন হয় নিয়মিত। তো একজন নামকরা ভদ্রলোক আসেন, উনি প্রশিক্ষণ দেন। এটা দীর্ঘদিন ধরেই হচ্ছে। এবং নানাভাবে এই একটা নিজেকে বাঁচানো, আত্মরক্ষা কিভাবে করতে হয় সেটা আছে। তারপরে তো এমনি ধরুন একটা আমি যেটা বলেছিলাম যে গল্পের ক্লাস করা হোক। ভালো, ভালো গল্প শোনানো হোক। এইগুলো কিন্তু এখনকার যেটা বলি, এই যে মোবাইল ফোন একটা আছে। অনেক ক্ষেত্রে আবার ছাত্রীরাও বাড়ি থেকে মোবাইল ফোন নিয়ে স্কুলে চলে আসে। এগুলো তো বাড়ির অভিভাবক যারা তাদের তো দেখতে হবে না? একদম। সবটাই তো আবার শিক্ষিকারাই ঠিক করে দেবে তা তো নয়। একজন টিচারকেই সবসময় আমি দোষারোপ করব তা তো নয়। স্কুলে তো বাড়ির একটা বাচ্চা 6 ঘন্টা অভিভাবকদের থাকে। সবচেয়ে বড় দায়িত্ব। 6 ঘন্টা একটা বাচ্চা স্কুলে 6 ঘন্টা থাকে। হ্যাঁ, বাকি কিন্তু 18 ঘন্টা মা বাবার কাছেই থাকে। অবশ্যই আপনি দায়িত্বটা মা দেখুন, বাবার অনেক বেশি। হয়তো আমাদের সময় আমরা ব্যাগে কি বই খাতা নিচ্ছি। আমাদের অভিভাবকরা দেখেছে বা আমরাও সেটা দেখেছি। কিন্তু এখনকার অভিভাবকরা না অতটা সচেতন নন। আমি বলতে বাধ্য হচ্ছি। আপনারা কি মেয়ের অভিভাবকদের ব্যাগে মোবাইল আসছে, আরো অনেক কিছু আসছে। হুম, হুম। কিন্তু বাবা-মায়েরা কোথায় থাকেন বলুন তো? আর প্রত্যেক বছর পরীক্ষার শেষে রেজাল্ট বেরোবে,
অকৃতকার্য হবে, সেই বাবা মায়েদের এসে হাতে পায়ে ধরা, পড়াশোনা ঠিকঠাক মতো হয় না। তো এইসব ক্ষেত্রে আর কি বলবো, না বাবা মায়েদেরও অনেকটা দায়িত্ব। আমার একটা ব্যক্তিগত মত আছে এখানে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ইন্টারভিউ করছি না, গল্পই করছি, ব্যক্তিগত মতটাও বলছি। আপনারা যেমন মেয়েদের স্কুলে এইগুলো করছেন, আমার মনে হয় সবচেয়ে বেশি করার দরকার এই কাউন্সেলিং বলুন, ছেলেদেরকে তাদের মনন তৈরি করা, মানসিক গঠন তৈরি করা, ছেলেদের স্কুলেও হওয়া উচিত বেশি করে। এবং ওই ছেলে মেয়ের মধ্যে যে তফাৎটা, এটা যতটা কমে আসে ততটাই ভালো। একদম। কিন্তু এটা হচ্ছে না আনফরচুনেটলি। আপনি কি আপনার স্কুলে শুধু গার্জিয়ানদের নিয়ে কোনো কর্মশালা করবেন, যে শুধু মায়েদেরকে নিয়ে বাচ্চারা যাতে মোবাইল না নিয়ে আসে বা অন্য কোনো দিকে যাতে এরকম কেস না প্রবীর বাবু অনেকবার হচ্ছে, বারবার হচ্ছে। লুকিয়ে লুকিয়ে স্কুলে মোবাইল ফোন নিয়ে চলে আসছে। আমি এখানে হয়তো বলবো না, অনেক কিছু এরকম ঘটনা হচ্ছে। তো মেয়েরা ছাত্রী স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, তো বাবা মায়েরা কোথায় থাকেন? না, এটাই আসলে বাবা মায়েদেরকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। স্কুলে 6 ঘন্টা থাকে, সেখানে শিক্ষিকারা থাকেন, পরিচালন কমিটির সদস্যরা থাকেন। সেটা একটা দিক, সেখানে পড়াশুনো হবে। কিন্তু ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে মরালিটি বা এই যে সোশ্যাল শিক্ষাগুলো, সামাজিক শিক্ষাগুলো, এগুলো কিন্তু বাড়ি থেকেই তৈরি করতে হবে, বাবা মায়েদেরই তৈরি করতে হবে। বাবা মাকে একটু বেশি সময় দিতে হয় একেবারে। বাচ্চাদের। সবসময় পড়তে বসে বই খাতা নিয়ে, সেটাও যেরকম নয়। কিন্তু বাচ্চাদের নিয়ে সিনেমা যান, গল্প করুন, মন খুলে প্রাণ খুলে বন্ধুর মতো মিশুন। মেয়ে কি করছে, ছেলে কি করছে জানতে চান, বন্ধু হয়ে যান। বাবা মা হবেন কেন, বন্ধু হয়ে যান। ঠিক কথাই। দেখবেন ওরাও সাহস করে আপনাকে সব বলবে, আপনার সঙ্গে সবকিছু শেয়ার করবে। না, এখন যা আর্থসামাজিক পরিস্থিতি মধুমিতাদি, তাতে বাবা মায়েদের হাতেও সময় কম। সেখানে হ্যাঁ, অনেক বাবা মাই তো এখন বাইরেও কাজ করেন তারা। হ্যাঁ, এখন মাইক্রো সব ফ্যামিলি হয়ে গিয়েছে, বাবা মা, হ্যাঁ। একটি ছেলে একটি মেয়ে বা দুটি ছেলে মেয়ে, সেখানে সময়টাও কম। কিন্তু তার মধ্যেও যেটা মধুমিতাদি বললেন, সেটা কিন্তু মনে রাখা দরকার। ছেলে মেয়েদের বাবা মা না হয়ে বন্ধু হয়ে উঠুন। বন্ধু হলেই কিন্তু ছেলে মেয়ে আপনার কাছে সবটা খুলে বলবে। তার কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আবেগ সবটা আপনি জানতে পেরে তাকে ঠিকমতো গাইড করতে পারবেন। আমরা কথা বলছিলাম তারা সুন্দরী বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মধুমিতা বসুর সাথে। বিভিন্ন নানা রকম সামাজিক কাজের সাথে সারা বছর জড়িয়ে থাকেন, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করেন, বিভিন্ন রকম কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখেন। আমরা আরো অনেক বিষয় নিয়ে ওনার সাথে আলাপ করার জন্য, আরো মানে যাতে ওনার ভেতর থেকে আরো কিছু খুঁড়ে আনতে পারি আপনাদের জন্য, সেটার চেষ্টা করব। মধুমিতা দিকে আরো একবার আগেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম এনকে ডিজিটালে। ভালো থাকবেন, নমস্কার।